রাজস্থান রয়্যালসের কি এই ম্যাচটা জেতার কথা ছিল? মানে ঐরকম ব্যাটিং বিপর্যয়ের পর? এবং দলটার কনফিডেন্সটাও তো একটুখানি লোতে ছিল যখন আপনি হিসেবে রাখবেন সিজনের শুরুটা হয়েছিল দুর্দান্ত প্রথম ৪ ম্যাচে টানা ৪ জয়। সেইখান থেকে সর্বশেষ ২টা ম্যাচ তারা হেরেছিল। সর্বশেষ ম্যাচটা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে, যেই দলটা সিজনে তখন পর্যন্ত আবার কোনো ম্যাচ জেতেনি। ফলে রাজস্থান রয়্যালস যখন ওরকম একটা ভীষণ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে যায় না, লখনৌ সুপার জায়ান্টস জিতবে বলেই মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত কি টি-20 ম্যাচের বিবেচনায় বেশ বড় ব্যবধানেই তো জিতল রাজস্থান রয়্যালস, ৪০ রানের ব্যবধানে। আর তাতে করে সপ্তম ম্যাচে পঞ্চম জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ২ নম্বরে উঠে এলো এই রাজস্থান রয়্যালস। পাঞ্জাব কিংস ১১ পয়েন্ট নিয়ে ১ নম্বরে রয়েছে। আর লখনৌ সুপার জায়ান্টস তারা এই ২টা জয়ী সম্বল ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে পড়ে রইল, তাদের পেছনে কেবলমাত্র কলকাতা নাইট রাইডার্স। এই যে ম্যাচটা হলো, আমি বলছি রাজস্থান রয়্যালসের জেতার কথা ছিল না, সেখান থেকে তারা জিতলো কিভাবে? ওই একটা সিদ্ধান্তেই কি, এবং সেই সিদ্ধান্তটাও তো এক অর্থে ফোর্সড ডিসিশন, নয় কি? এবং রাজস্থান রয়্যালস আগে ব্যাটিং করে তারা ১৫৯ রান মাত্র করেছে, যেই রানটা তাদের হওয়ার কথা ছিল না। কেন কথা ছিল না সেটা আমি বলছি। কিন্তু এই রান তারা করে এলএসজি কি জিতবে না? তাদের শুরুতেই কিন্তু এমন হোঁচট খেয়েছে যে ১১ রানের মধ্যেই ৩ উইকেট চলে গিয়েছে, এবং যেই ৩ জন ব্যাটসম্যান আউট হয়েছেন, বাদনে, ঋষভ পান্ট, এইডেন মার্ক্রাম, ৩ জনই আউট হয়েছেন ০ রানে, রানের খাতা খোলার আগেই। এরপরে একটা পার্টনারশিপ মিচেল মার্শ ও নিকোলাস পুরন গড়েছেন বটে, কিন্তু সেই পার্টনারশিপের রানটা ছিল হচ্ছে খুবই ধীর গতিতে তারা এগোচ্ছিলেন। নিকোলাস পুরন তো এই পুরো সিজনটাই স্ট্রাগল করছেন, এই ম্যাচেও সেটা দেখা গেছে। তবে যখনই তিনি ওই ইনিশিয়াল স্টার্টটা পেয়ে গিয়েছেন, 20 ক্রস করে ফেলেছেন, আস্কিং রেটটা বেড়ে যাচ্ছে, সেইটা কমিয়ে আনার মিশনটা শুরু করতে যাবেন মাত্র, ওই সময় তিনি আউট। ২৫ বলে ২২ রান মনে হয় করলেন। এরপর রবীন্দ্র জাদেজার বলে বিগ শট খেলতে গিয়ে, ইনফ্যাক্ট ইনিংসে প্রথম বিগ শট খেলতে গিয়েই নিকোলাস পুরন বলা যায় তিনি বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন। এবং ওইটা 10th ওভারে ঘটনা, তো ৫৫ রানে ৪ উইকেট পড়ল এলএসজির। তাদের বাকি ১০ ওভারে এইটা স্কোর, এবং বাকি ১০ ওভারে আরও ১০৫ রান প্রয়োজন ছিল। কিন্তু মিচ মার্শ যেহেতু ছিলেন, সেহেতু তাদের আসার জায়গাটা ছিল ১৫ ওভার শেষেও। ইনফ্যাক্ট হিসাবটা এরকম ছিল যে শেষ ৫ ওভারে ৬১ রান প্রয়োজন, মিচেল মার্শ তখনও রয়েছেন। কিন্তু এই মিচেল মার্শ ১৫ ওভার শেষেও তখনও তার 50 হয় নাই ওপেনিংয়ে নেমে। তার মানে বুঝতেই পারছেন যে ব্যাটিংটা কীরকম স্ট্রাগলিং ছিল এই পুরো এলএসজি টিমের জন্যই। ১৬ নম্বর ওভারে গিয়ে তিনি ছক্কায় 50 করলেন মিচেল মার্শ, কিন্তু ওই ওভারটাতেই যখন তিনি আউট হয়ে যান, সেই সঙ্গে সঙ্গে প্রবাবলি লখনৌ সুপার জায়ান্টসের শেষ আশাটাও শেষ হয়ে যায়। ও না, মুকুল চৌধুরী ছিলেন, যে মুকুল চৌধুরী আবার তাদেরকে একটা ম্যাচ জিতিয়েছেন, এবং এই জায়গা থেকে তো তার এরকম ম্যাচ জেতানোর জন্য তার ক্ষেত্রটা একেবারে প্রস্তুত ছিল। একটা ছক্কাও তিনি মেরেছিলেন। তবে ওই মাত্র ৭ রান করে তিনিও যখন আউট হয়ে যান, তারপরে লখনৌর পরাজয়টা হয়ে যায় কেবলমাত্র সময়ের ব্যাপার। তারা ১১৯ রানে অল আউট হয়ে ৪০ রানে ম্যাচটা হেরে যায়। এই মাত্র ১৬০ রানের টার্গেটেও যেই এত বড় ব্যবধানে দলটা যে হেরে গেল, সেই ক্ষেত্রে শুরুতে ১১ রানে ৩ উইকেট পড়ে যাওয়া, ৩ ব্যাটসম্যানের ০ রানে আউট হওয়া, সেটা একটা টার্নিং পয়েন্টের দাবিদার। অবভিয়াসলি নিকোলাস পুরনের ওই উইকেটটা, যেহেতু পার্টনারশিপ ব্রেকিং উইকেট রবীন্দ্র জাদেজা নিয়েছেন, সেটাও একটা টার্নিং পয়েন্টের দাবিদার। বলতে পারেন মিচেল মার্শের উইকেটটাও আসলে টার্নিং পয়েন্টের দাবিদার। কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট এগুলো কোনোটাই না। এই যে ১৫৯ পর্যন্ত যেতে পারল রাজস্থান রয়্যালস, সেইটা তারা গেল কিভাবে? ওইখানটাতেই টার্নিং পয়েন্ট লুকিয়ে। দেখেন, রান চেস করতে নেমে লখনৌ যেমন ১১ রানে ৩ উইকেট হারিয়েছিল, ঠিক তেমনি আগে ব্যাটিং করতে নেমে শুরুতে ৩টা উইকেট টপাটপ কিন্তু হারিয়ে ফেলেছিল রাজস্থানও ৩২ রানে ৪ ওভারের মধ্যে, এবং সেই ৩টাও কি বিগ উইকেট। যশস্বী জয়সওয়াল তিনি টানা ৩টা ৪ মারলেন মোহাম্মদ শামিকে, কিন্তু শেষ হাসি শামিরই, কেননা এরপরে তিনি বাউন্সারে আউট করে দিলেন এই জয়সওয়ালকে। ভেরি নেক্সট ডেলিভারিতে ধ্রুব জুরেল কিপারের পেছনে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন। তবুও তো বৈভব সূর্যবংশী,
সূর্যবংশী না, মানে সূর্যবংশী তো বলছি, সূর্যবংশী ছিলেন এবং তার থাকাটা তো এখন একটা আলাদা মাত্রা যোগ করে, আলাদা এন্টারটেইনমেন্ট ভ্যালু তার রয়েছে এবং এই ম্যাচটাতেও কিন্তু বাউন্ডারিতে শুরু করেছিলেন টানা 2-4-এ, তবে এরপরে আর সুবিধা করতে পারছিলেন না। ইনফ্যাক্ট মহসিন খানের ওই ওভারের প্রথম 5টা বলে তো তিনি রান নিতে পারলেন না এবং লাস্ট বলে গিয়ে তিনি আউট হয়ে গেলেন, মেডেন উইকেট দিয়ে দিলেন। 32 রানে 3 উইকেট ওইখানটাতে হারিয়ে ফেলল রাজস্থান রয়্যালস। এরপরে একটা পার্টনারশিপ হয়েছে বটর সিমরন হেটমায়ার ও রিয়ান পারাগের, কিন্তু দুইজনই 20s-এর ঘরে গিয়ে আউট হয়ে যান। 77 রানে 5 উইকেট পড়ে যায় রাজস্থান রয়্যালসের। এই জন্য আমি বলছিলাম যে এই জায়গাটা থেকে তাদের কি কামব্যাক করার সুযোগ ছিল এরকম ব্যাটিং বিপর্যয়ের পর। রাজস্থান রয়্যালস তারপরও তাদের একটা কার্ড ধরে রেখেছিল, কিন্তু যখন 110 রানে তাদের ষষ্ঠ উইকেট পড়ে গেল, সেইটা ইনিংসের 16 ওভারের ঘটনা। এরপরে কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে ব্যাটসম্যান পাঠানো ছাড়া তাদের আর কোনো বিকল্প ছিল না। ইম্প্যাক্ট সাব হিসাবে তারা একজন বোলারকেই খেলানোর কথা ছিল বা ওইভাবে আসলে প্ল্যানটা করা ছিল, কিন্তু যখন এরকম ভয়াবহ ব্যাটিং বিপর্যয় হয়ে যায়, ইনিংসের তখনও 25 বল বাকি, একটা স্কোর তো লাগবে ফাইট করার জন্য, ফলে তারা ওই জায়গাটাতে শুভম দুবেকে তারা পাঠিয়ে দেয় ব্যাটসম্যান ইম্প্যাক্ট সাব হিসাবে। রবীন্দ্র জাদেজার সঙ্গে সেই দুবের যে পার্টনারশিপটা, বাকি 25 বলে তারা 49 রান যোগ করে, অবিচ্ছিন্ন পার্টনারশিপ, এবং সেইটাই কিন্তু এই ফাইটিং টোটালটা এনে দিয়েছিল রাজস্থান রয়্যালসকে। ফলে এই যে আমি বলছি যে ইম্প্যাক্ট সাব হিসেবে একজন ব্যাটসম্যানকে খেলানো, একটা বোলার স্যাক্রিফাইস করা, এটা তো ফোর্স ডিসিশন। রাজস্থান রয়্যালসের এরকম ব্যাটিং বিপর্যয়ের মুখে তাদের এটা করতে একরকম বাধ্য হয়েছে এবং সেই পার্টনারশিপটা 25 বলে 49 রান যোগ করেছে বলেই তাদের স্কোরটা 159 পর্যন্ত গিয়েছে এবং এর মধ্যেও শেষ 3 ওভারে তারা 43 রান যোগ করেছে। ইনফ্যাক্ট লাস্ট ওভারটাতে 11 বলে 19 রান করে ডুবে নট আউট ছিলেন, কিন্তু লাস্ট ওভারটাতে যেই ব্যাটিংটা করলেন ওইখানটাতে রবীন্দ্র জাদেজা, সেইটাই আসলে ডিফারেন্সটাকে মেক করে দিয়েছে কিনা, যেইখানটাতে তিনি তখন 23 বলে 23 রান ছিলেন, কিন্তু শেষ ওভারে 6টা বলে মায়াঙ্ক যাদবের তিনি 20 রান নিয়ে নিলেন। 2টা বাউন্ডারি, 3টা ডাবলস, লাস্ট বলটাতে ছক্কা, 23 বলে 23 রান ছিলেন তিনি, ইনিংস শেষ করলেন হচ্ছে 29 বলে 43 রানে নট আউট থেকে। এবং রবীন্দ্র জাদেজার এই ইনিংস, এই লাস্ট ওভার, এই পার্টনারশিপটা, সেইটাই একটা ফাইটিং টোটাল এনে দিয়েছিল রাজস্থান রয়্যালসকে, যেটা শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট বলে প্রমাণিত হয়েছে। তাহলে যে এই যে ম্যাচটা যেইখানে রাজস্থান রয়্যালস 40 রানে হারালো লখনৌ সুপার জায়ান্টসকে, এরকম ব্যাটিং বিপর্যয়ের পরও, তাতে টার্নিং পয়েন্ট কোনটা? ভাই, টার্নিং পয়েন্ট হচ্ছে গিয়ে এই যে শেষ যে অংশটার কথা বললাম, রাজস্থান রয়্যাল যে ইম্প্যাক্ট সাব হিসেবে একজন ব্যাটসম্যানকে পাঠাতে তারা বাধ্যই হলো একরকম, আমি সেটা বললাম, এবং সেই পার্টনারশিপটা দুবে ও জাদেজার অবিচ্ছিন্ন যে 49 রানের পার্টনারশিপ 25 বলে সেইটা, এবং স্পেশালি লাস্ট ওভারে রবীন্দ্র জাদেজার 20 রান নেওয়া, তাতে মোমেন্টামটাও পুরোপুরি চলে এসেছে এই রাজস্থান রয়্যালসের দিকে, সেইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট। আমার মনে হয় আপনি একমতই হবেন, নয় কি?